সম্মানিত পরিচালক বৃন্দদের মহোদয়কে নিয়ে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করার পালা। জনাব রাশেদ রহমানকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার বক্তব্য সংক্ষেপ করব, কিন্তু এখানে উপস্থিত সকলের জন্য প্রাসঙ্গিক একসাথে করার চেষ্টা করব। আমি দেখলাম যে ব্যবসায়ী মহল থেকে, শিক্ষক মহল থেকে, চিকিৎসক মহল থেকে এবং প্রশাসনের বিভিন্ন স্তর থেকে মেঘনা ব্যাংকের আজকে রংপুর জেলার এই কোতোয়ালি এই থানায় যে ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, উদ্বোধন হচ্ছে, সেটাকে স্বাগত জানিয়ে অনেক বক্তব্য এসেছে। আমি ব্যাংকার না, ব্যবসায়ীরা একটা ব্যাংকের কাছ থেকে কি চান সেই মনের ইচ্ছাটা তার প্রকাশ করেছেন, তাদের অভিপ্রায় প্রকাশিত হয়েছে। অন্যান্য সুধীজনরা এই ব্যাংকের কাছ থেকে কি চান সেটাও প্রকাশিত হয়েছে। কিন্তু আমি মনে করি যে মেঘনা ব্যাংকের উদ্যোক্তার থেকেও বড় কথা, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের একজন কর্মী এবং আমরা সকলে বাংলাদেশকে ভালোবাসি। সেই জায়গা থেকে মেঘনা ব্যাংকের প্রতি আমাদের কিছু আশা, কিছু ভাবনা, কিছু আকাঙ্ক্ষা থেকে যায়। সেটার উপরেই আমি কথা বলতে চাই এবং আমি বিশ্বাস করি সেই আকাঙ্ক্ষার সাথে আপনারাও একমত হবেন। প্রথমত ব্যক্তিগত জায়গা থেকে একটু শুরু করি। আমি যখন ছাত্রলীগ 16-17 বছর বয়সে শুরু করলাম, তখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউ, সেখানে একজন অফিস সহকারী ছিলেন যার নাম শাহজাহান ভাই। তিনি এখনো জীবিত আছেন। তিনি আমাকে যতবার দেখতেন ততবার একটা কথা বলতেন যে, রাশেদ ভাইয়া বলতেন, আমাকে বলতেন যে আপনি যাই করেন একটা জিনিস মাথা রাখবেন, যেখানেই যান না কেন, যে একটা এলাকা, একটা জনপদ, সেই জনপদের মানুষের ভালোবাসা প্রয়োজন, জীবনে বড় হতে। আমার বক্তব্যের সূচনা লগ্নে আমি বলতে চাই যে রংপুরের মানুষের এবং মিঠাপুকুরের মানুষের ভালোবাসা আমি পেয়েছি। সবার ভালোবাসা পেয়েছি কিনা জানি না, তবে এতটুকু জানি যে কজনই ভালোবাসেন তারা অসম্ভব তীব্রভাবে আমাকে ভালোবাসেন। সত্যি কথা, একটু আগে আমাদের 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তাই না? সভাপতি না ভাই? উনি একটা কবিতা আমাকে দিয়ে গেলেন। এই কবিতা আমার বাবা মার কথা আছে, আমার কথা আছে। এটা আমি এখানে পড়ে শোনাবো না, কারণ নিজেরটা নিজে বলা যায় না, ঠিক আছে? কিন্তু
আমাদের জীবনের প্রাপ্তি কিন্তু এটাই, এ টাকা নয়, এ স্বর্ণ নয়, রূপা নয়, জমি জমা সম্পদ নয়, কিন্তু এই যে ভালোবাসা, এই যে অভিব্যক্তি, এটা যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের হৃদয়ে এটাকে ধারণ করার মতো একটা ব্যাপার, এবং এটা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। আমি মনে করি একটা ব্যাংক শুধু সুদ দিবে, ব্যাংকিং সেবা দিবে, ফিস দিবে, সেই জায়গায় একটা ব্যাংক সীমাবদ্ধ হতে পারে না। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই, বিশ্ববিখ্যাত সমাদৃত বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লে, আপনারা সবাই চিনেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আমার এখনো মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমি ল্যারি হোমস এবং মোহাম্মদ আলীর যে মুষ্টিযুদ্ধের প্রতিযোগিতা হয়েছিল সেটা দেখেছিলাম। দুঃখজনক হলেও সত্য, এই জীবনের প্রথমবারই দেখলাম, আর প্রথমবারই তিনি হেরে গেলেন ল্যারি হোমসের কাছে, কেন বয়স ছিল কম। উনি যখন চ্যাম্পিয়ন ছিলেন সেই সময়কার খেলাগুলো আমি দেখতে পারিনি, বাট অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ যারা, তাদের কাছ থেকে মোহাম্মদ আলীর কথা শুনতাম, আমি উজ্জীবিত বোধ করতাম। এবং কিছুদিন আগ পর্যন্ত আমি আসলে সম্পূর্ণভাবে বুঝতে পারি নাই যে মোহাম্মদ আলী ক্লে একজন মানুষ হিসেবে বৃহৎ নাকি একজন মুষ্টিযোদ্ধা হিসেবে বৃহৎ, তিনি একজন ব্যক্তি হিসেবে বৃহৎ নাকি শুধুমাত্র একজন বক্সিং চ্যাম্পিয়ন হিসেবে বৃহৎ। আমি আমার উপর একটু লেখাপড়া করা শুরু করলাম, এবং আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আসলে সে বক্সিং চ্যাম্পিয়ন হিসেবে তার যা অর্জন, তার থেকে একজন ব্যক্তি হিসেবে তার অর্জন অনেক 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 ব্যাপক, অনেক বেশি। এবং গত রাতে আমি মাইকেল পার্কিনসন নামে একজন মিডিয়া ব্যক্তিত্ব, ইংল্যান্ডের সাংবাদিক ছিলেন, পরে সঞ্চালক হয়েছেন অনুষ্ঠানে, তিনি মোহাম্মদ আলী ক্লের একটা ইন্টারভিউ নিয়েছিলেন। সেই ইন্টারভিউতে তিনি মোহাম্মদ আলী ক্লেকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনি যে বক্সিং চ্যাম্পিয়ন, আপনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনামে যুদ্ধ হচ্ছে, আপনি যখন ভিয়েতনামের যুদ্ধে গেলেন না, আপনার চ্যাম্পিয়নশিপের যে শিরোপা এটা যখন কেড়ে নেওয়া হলো, আপনার অনুভূতি কি ছিল? আপনি কি জীবনের সবকিছু হারাতে বসেননি? মোহাম্মদ আলী ক্লে বললেন যে দেখেন, বক্সিং এ আমি চ্যাম্পিয়ন হবো এটা কোনোদিন আমার কাছে মুখ্য ছিল না। আমি মুষ্টিযুদ্ধের একজন সেরা নায়ক হব, আমার সাথে কেউ মুষ্টিযুদ্ধ করে পারে না, এটা আমার কখনো লক্ষ্য ছিল না। তো মাইকেল পার্কিনসন আশ্চর্য বললেন যে এটা কি বলছেন আপনি, আপনি তো মোহাম্মদ আলী ক্লে, বাটারফ্লাইয়ের মতো, প্রজাপতির মতো ডান্স করতে করতে মুষ্টিযুদ্ধ করেন, এটাই তো আপনার গ্রেটনেস। বলে না, এটা আমার গ্রেটনেস না। আমি যখন ছোট থেকে বড় হই, আমার শহর লুইভিল, সেই শহরের কোন রেস্তোরাঁয় গিয়ে আমি একটা স্টেক অর্ডার দিয়ে খেতে পারতাম না, কারণ কোনো ভালো রেস্তোরাঁয় কালো চামড়ার মানুষদেরকে বসে খেতে দিত না। আমেরিকায় সাদা চামড়ার লোক ছিল শ্বেতাঙ্গ, কালো চামড়ার মানুষও ছিল কৃষ্ণাঙ্গ। কিন্তু বাস্তবতা ছিল এই যে পকেটে টাকা থাকলেও একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি একজন শ্বেতাঙ্গের সাথে আহার করতে পারতেন না, একজন শ্বেতাঙ্গের সাথে একই বাসে চড়ে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারতেন, একজন শ্বেতাঙ্গের সাথে একই স্কুলে, কলেজে, বিদ্যালয়ে পড়তে পারতেন না। শুধু তাই না, আমি মিঠাপুকুরের বিভিন্ন বক্তব্য আমি এটা বলি যে এত বিশাল সমুদ্র সৈকত, সেই সমুদ্রে পর্যন্ত একজন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ পাশাপাশি অবগাহন সাঁতার কাটতে পারত। এই ছিল বৈপ্লবিক, এই ছিল রূঢ় নিষ্ঠুর বাস্তবতা। মোহাম্মদ আলী ক্লে বলছেন যে আমি যখন প্রথমবার চ্যাম্পিয়ন হলাম, আমি ভাবলাম যে আমি তো সারা বিশ্বের বক্সিং চ্যাম্পিয়ন, এবার হয়তো বা আমি আমার শহরে গিয়ে রেস্তোরাঁয় বসে আমি খাওয়া অর্ডার দিয়ে খেতে পারবো। বিশ্বাস করেন, তিনি লুইভিলের ওই শহরের কেন্দ্রে একটা রেস্তোরাঁয় গেলেন, গিয়ে বললেন যে আমি একটা স্টেক খেতে চাই আর আমার জন্য এক কাপ কফি নিয়ে আস। শ্বেতাঙ্গ একজন সার্ভার, ওয়েটার, সাদা চামড়া, এসে বলল, স্যার, উই ডু নট সার্ভ নিগ্রোস, অর্থাৎ স্যার আমরা দুঃখিত, আমরা কালো চামড়ার মানুষদেরকে সেবা দেই না, খাওয়ার পরিবেশন করি না। তখন মোহাম্মদ আলী ক্লে একটু হাস্যরস করে, একটু ভিটি লোক ছিলেন তো, হিউমারাস লোক ছিলেন, তিনি বললেন যে ভাই, আমিও তো কালো চামড়ার মানুষ খাই না, আমি তো গরুর মাংসই খেতে আসছি।
এই ছিল বাস্তবতা। এটা বলে তিনি মাইকেল পার্কিনসনকে বললেন যে আমার জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতা প্রয়োজন ছিল, বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার প্রয়োজন ছিল, কারণ আমাদের প্ল্যাটফর্ম দরকার ছিল। যেই প্ল্যাটফর্মে মানুষ আমাকে চিনবে, সেই পরিচয়কে কাজে লাগিয়ে আমি পৃথিবীর অসহায় মানুষের পাশে দাঁড়াবো, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করব। সুতরাং একবার যখন মানুষ আমাকে চিনে গেছে, আমার শিরোপা যদি কেউ ছিনিয়েও নেয়, মোহাম্মদ আলী ক্লের চার করার কথা, যাকে সে লক্ষ্য মনে করে, সেই লক্ষ্য থেকে কেউ সরাতে পারবে না। এবং আমি মনে করি পৃথিবীর অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমার পরম কর্তব্য। এই গল্পটা এই কারণে বললাম, বাঙালির আর বাংলাদেশের কিন্তু অর্জন অনেক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের অর্জন, বাংলা ভাষায় আমরা কথা বলি। 1966 সালের 6 দফার যে চৈতন্য, যে জাগরণ, আমরা মুক্ত হতে চাই, শুধু অর্থনৈতিক ভাবে না, আর্থসামাজিক ভাবে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। 1969-এ আমাদের নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, তার বিরুদ্ধে খেপে ওঠা, প্রজ্বলিত চিত্তে তার প্রতিবাদ করা, এও আমাদের অর্জন। 1970-এর সাধারণ নির্বাচন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আবার বঙ্গবন্ধু 15ই আগস্ট হত্যাকাণ্ডের পরে আমাদের জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তার দেশে ফিরে আসা, আজ দীর্ঘ 36 বছরের ধারাবাহিকতায় অনমনীয় দুর্ভেদ্য যে রাজনৈতিক চর্চা করে উঠেছে তার নেতৃত্বে, সেও তো আমাদের অর্জন। 1972 সালের বাজেট ছিল 786 কোটি টাকা। আজকে মেঘনা ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা, বাংলাদেশের 2016 সালের বাজেট 3,40,000 কোটি টাকা। এই কি আমাদের অর্জন না? মাথাপিছু আয় $100 নিচে ছিল, আজ সেই মাথাপিছু আয় $1340। এও তো আমাদের অর্জন। টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা স্কুলে স্কুলে প্রতিটা ছেলে মেয়ের সামনে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি কর করে পরিচ্ছন্ন পরিষ্কার নতুন বই বিনামূল্যে, এও তো আমাদের অর্জন। আবার শোনা যায়, আমি বিশ্বাস করি 2019 সালে বঙ্গবন্ধু 1 নামক স্যাটেলাইটও কিন্তু আমরা উৎক্ষেপণ করব, এও হবে আমাদের অর্জন। আর সবচেয়ে বড় অর্জন, যেই বাঙালি দরিদ্র ছিল, অসহায় ছিল, সেই বাঙালি আজ 1000 কোটি টাকার মালিক। এই রংপুরে কি নাই? আছে। 100 কোটি টাকার মালিক নাই? আছে। বহু ফ্যাক্টরি, শিল্প কারখানা, অফিস মালিক, এও তো আমাদের অর্জন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 9টি ব্যাংক নতুন করে অনুমোদন দিয়েছেন, তার ভিতরে একটি ব্যাংক মেঘনা ব্যাংক। ওই মোহাম্মদ আলী ক্লের যে প্ল্যাটফর্ম ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, মেঘনা ব্যাংকও আমাদেরকে মনে করতে হবে একটা নতুন প্ল্যাটফর্ম। আমাদের আজকে আশা, যার আছে তাকে তো আমরা দিবই, যার সম্পদ আছে তাকে ঋণ দিব, যার জমি আছে সে সিকিউরিটি হিসেবে রাখবেন, বন্ধক রাখবেন, ঋণ নিয়ে যাবেন, যার চলতি ব্যবসা আছে তিনি আরো পয়সা পাবেন, ঋণ পাবেন, স্বল্প সুদে পাবেন, ভালো সেবা পাবেন। আমাদের আশা হবে, যেই স্বপ্ন দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বানিয়েছিলেন, হ্যাঁ বাংলাদেশে ধনী মানুষ থাকবে কিন্তু একটাও দরিদ্র মানুষ থাকবে না, সেই স্বপ্নকে ধারণ করে আমরা চাই এই নতুন শাখাটি রংপুরের সম্ভাবনাময় সৃজনশীল কর্মঠ পরিশ্রমী ব্যবসায়ীদের জন্য এগিয়ে আসবে এবং সত্যিকার ব্যাংকিং সেবা দিবে। তাহলেই আমরা বুঝবো মেঘনা ব্যাংকের এই প্ল্যাটফর্ম এই রংপুরে আসার সার্থক। আর 10টা ব্যাংকের মতো শুধু আকলন বিকলন, ডেবিট ক্রেডিট, টাকা জমা নিলাম, টাকা দিলাম, সুদ নিলাম, সুদ দিলাম, এর মাঝে যাতে আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ না থাকে, এটাই হবে আমার আশা। এবং আমি বিশ্বাস করি আমাদের ব্যাংকের
চেয়ারম্যান মহোদয় জনাব আশিকুর রহমান এমপি সাহেব, তিনি ওই একই স্বপ্নে বিশ্বাস করেন। আমাদের সিইও এমপি সাহেব রুহুল আমিন সাহেব, যে ডাইনামিক ব্যাংকটা সমস্ত দেশে খুব ভালো একজন ব্যাংকার হিসেবে তার সমাদৃতি রয়েছে, এবং আমাদের পরিচালক বৃন্দ তারাও সকলে সফল ব্যবসায়ী। আর একটু আগে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নুরুন নবী, তিনি আমার সম্বন্ধে যা বলেন আমি হাম্বল, আমি বিনয়ী চিত্তে তা গ্রহণ করছি, আমি অনার। আমি বিশ্বাস করি যে মেঘনা ব্যাংক ধীরে ধীরে আরো ভালো করবে। সচিবালয়ের যে ব্রাঞ্চ খোলা হয়েছিল তা ইতিমধ্যেই প্রফিটে চলে গেছে, এবং আমি মনে করি এর থেকেও কম সময়ে রংপুর শহরে এই ব্রাঞ্চ প্রফিটে যাবে। তবে ভোক্তাদের পক্ষ থেকে একটা চাপ থাকা দরকার যে আপনারা নতুন নতুন সেবা চান, ব্যতিক্রমী অনন্য সেবা চান, আর ব্যবস্থাপক বৃন্দর পক্ষ থেকে, ব্যবস্থাপনার পক্ষ থেকেও ওই চাপের যে কারণ আসলে অনুভব করার মধ্য দিয়ে নতুন ধরনের সেবা, অনন্য সেবা, এবং সবচেয়ে বড় কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে প্ল্যাটফর্ম দিয়েছেন এই মেঘনা ব্যাংক, আমরা তার জন্য দোয়া করব। এই ব্যাংকটা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগে, সেই ব্যাপারে আমরা দৃঢ়ভাবে বদ্ধপরিকর। আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনলেন, আমি অনেক সময় নিয়ে নিয়েছি। আমার কথায় যদি একটু ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।